সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম ইমরাও খান, সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরাফাত। এখানে আসবার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় গুলশানের সন্ত্রাসী হামলার পর্যালোচনা। দর্শক, আপনারা জানেন যে গতকাল যে ঘটনাটি ঘটেছে গুলশানে, সারা বিশ্বের গণমাধ্যমে তা এসেছে। বিশেষ করে 20 জন নিহত হওয়ার যে খবর, এটি গণমাধ্যমে বিশেষ গুরুত্বের সঙ্গে এসেছে। গুলশানের আর্টিজান হোটেলের এই ঘটনার জঙ্গি হামলার প্রেক্ষিতে বাংলাদেশে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সংক্ষিপ্ত বেতার ভাষণ দিয়েছেন, টেলিভিশন ভাষণ দিয়েছেন, এবং তিনি বলেছেন যে জাতিকে ঐক্যবদ্ধভাবে এইটির প্রতিরোধ করতে হবে। এখানে আমি আসলে এরকম একটা সিচুয়েশনে আপনার ক্যাজুয়ালিটি হয়, মানে আমরা সবাই কিন্তু ব্যথিত, মর্মাহত, এবং আমাদের অনেক পরিচিত কাছের মানুষ আপনার ভিক্টিমাইজ হয়েছে। এবং আমরা অনেক কাছাকাছি এলাকায় থাকি, ওখানে অনেকে হয়তো যায়, বন্ধু বান্ধবরা অনেকে যায়, ওখানে বিভিন্ন মিটিংয়ে যায়, ডিনার লাঞ্চ করতেও আমরা যাই। এরকম একটি জায়গায় এই ঘটনা ঘটা এবং আমাদের সোশ্যাল সার্কেলের অনেকে ভিক্টিমাইজড হওয়া, এটা কিন্তু খুবই মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে জঙ্গি রাজার, এরা কি ধরনের জঙ্গি আমি বলি আপনাকে, একটা ছোট্ট ইকুয়েশন দেই। বাংলাদেশের পপুলেশন হচ্ছে আপনার 16 কোটি। এই 16 কোটি মানুষের 1% মানুষও যদি মৌলবাদী হয়, শুধু ফান্ডামেন্টালিস্ট হয়, তার সংখ্যা হচ্ছে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের 1% যদি মিলিটেন্ট হয়, যে মনে করে যে সে সুইসাইডাল একটা অ্যাকশনে যাবে এবং তার নিজস্ব মৃত্যুর মধ্য দিয়ে সে ভেস্তে যাবে, তো সেই 16 লক্ষের 1% এরকম মানুষ হলো, তার সংখ্যা 16,000। ইটস এ বিগ নাম্বার। পৃথিবীর যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য এরকম মানুষগুলোকে আটকানো ডিফিকাল্ট। যেমন গুলশানের ওই এরিয়াটাতে আপনি যদি যান, এটা কিন্তু ভেরি প্রোটেক্টেড অ্যান্ড সিকিউরড একটা এরিয়া। ওই এলাকায় যে রেস্টুরেন্টগুলি আছে, ওখানে কিন্তু সত্যিকার অর্থে যে কোনো একটা সাধারণ অর্থে ক্রাইম যেটাকে বলে, এটা করা ডিফিকাল্ট, ইম্পসিবল অলমোস্ট। যে আপনি যাবেন ওখানে ডাকাতি করে, ক্যাশ নিয়ে চুরি করে বা ডাকাতি করে বের হয়ে চলে আসবেন। সাধারণ অর্থে যারা ক্রাইম করে তারা তো সুইসাইড করতে যায় না, তারা তো চুরি বা ডাকাতি করে নিজেদেরকে সেভ করে পালিয়ে আসবে। সেই ধরনের রেগুলার ক্রাইম ইজ অলমোস্ট ইম্পসিবল, যে পরিমাণ আপনার প্রোটেকশন ওখানে আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সির যে তৎপরতা আছে। কিন্তু কিছু লোক যদি চিন্তা করে ওরা ভিতরে যাবে, ঢুকবে এবং ওরা ফেরার ওদের দরকার নাই, তারা ওখানেই তাদের লাইফ স্যাক্রিফাইস করবে। এই ধরনের একটা ক্রাইমকে বা এই ধরনের একটা গ্রুপকে প্রোটেক্ট করা একটু ডিফিকাল্ট, এটা পৃথিবীর যে কোনো জায়গাতে। আমি কিছুদিন আগে প্যারিসে গিয়েছি, এবং ঠিক যেখানে আপনার অ্যাটাকটি হয়েছিল যে রেস্টুরেন্টে, এবং সে যেখান থেকে আপনার যে রাস্তা ধরে ওই যে একজন টেররিস্ট দৌড়তে যাচ্ছিল এবং দুদিকে ব্রাশ ফায়ার করেছে র্যান্ডমলি, পাখির মতন সাধারণ লোকজন যারা বসেছিল মেরেছে। তো এটা তো একটা ভাইরাসের মতন, এই যে একটা আইডিওলজিক্যাল যে তাদের একটা চিন্তা যেখান থেকে রিভলভ করছে বাংলাদেশে, হোমগ্রোন, এবং এদের সাথে আবার ইন্টারন্যাশনালিও তো বিভিন্ন দেশে আমরা দেখছি। সো এদের সাথে কানেকশন আছে কিনা এটা অন্য বিতর্ক, বাট এরা তো একটা ফ্রি ক্রেডিট নেওয়ার জন্য দাবি করে বসে থাকে। আল কায়দাও করে, ISISও করে। কিন্তু আমি আবার যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতির আপনি যে বিষয়টা, আপনি কি মনে করেন যেটা হোমগ্রাউন্ড কিংবা ইন্টারন্যাশনাল কানেকশন? এটা ডেফিনেটলি হোমগ্রাউন্ড, কোনো সন্দেহ নাই। ইন্টারন্যাশনাল কানেকশন স্টাবলিশড হয়েছে, এই ধরনের কোনো প্রমাণাদি এখনো পাওয়া যায়নি, মানে না ওই দিক থেকে না এই দিক থেকে। তবে হোমগ্রাউন্ড জঙ্গিরা তো আছেই বাংলাদেশে, বাট এটার মধ্যে একটা পলিটিক্সও আছে। আপনাকে আমি বলি, আমি এখানে যদি একটু আনতে চাই, আপনার এখানে দেখেন প্রথম আলোতে বেগম জিয়া যে মন্তব্যটি করেছেন, উনি বলছেন যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট অগণতান্ত্রিক সংস্কৃতি মিলেমিশে দেশে এমন একটি মানে রাজনৈতিক অবস্থা তৈরি করেছে যা পৈশাচিক স্বৈরতন্ত্রের অধপতিত হয়েছে, যা বিকৃত প্রতিক্রিয়া সারা দেশে ফুটে উঠতে শুরু করেছে। গত রাতে দুষ্কৃতিকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনের বহিঃপ্রকাশ। তার মানে কালকে যে ঘটনা যারা ঘটিয়েছে এবং যে ঘটনা ঘটেছে তার কোনো দোষ নেই, কিন্তু আসল দোষটা হচ্ছে দেশের অবস্থা খুবই খারাপ, এখানে গণতন্ত্র নাই, ডেমোক্রেটিক স্পেস নাই, এই কারণে এই ঘটনা ঘটছে। তার মানে এক অর্থে এই ঘটনাটিকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। তাহলে দুঃশাসন এবং ডেমোক্রেটিক স্পেস অভ্যুত্থান মানে এটা পজিটিভলি কিন্তু দেখেন না, যেখানে স্যাড। আপনাকে আমি কেন বলি, পৃথিবীর যে কোনো জায়গাতে ব্লাডি রেভলিউশন মানে পৃথিবীর অন্য কোথাও এই ধরনের ঘটনা ঘটলে আমরা দেখি দলমত নির্বিশেষে একটা ইউনিটি, একটা ঐক্যবদ্ধ হবে দাঁড়ায়, কারণ গোটা দেশ একদিকে এবং সন্ত্রাসীরা একদিকে। এখানে দেখেন পলিটিক্যাল বক্তব্য দেওয়া হচ্ছে, এবং দুঃখজনক হচ্ছে যে এই কারণেই ধরেন ডেমোক্রেটিক স্পেসের কথা যদি বলি, দুঃশাসনের কথা যদি বলি তর্কের ক্ষেত্রে, এই কারণে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তো এই ঘটনা ঘটা ঠিকই আছে, অসুবিধা কোথায়? আমরা এটাকে কেন এত নিন্দা করছি? কারণ দেশে গণতন্ত্র নাই, দুঃশাসন হচ্ছে, এই জন্য হয়েছে। বেগম জিয়ার কথা যদি ধরে নেই তাহলে তো ব্যাপারটা তাই, ঠিকই তো আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, প্যারিসে
আপনার কোথায় ডেমোক্রেটিক স্পেসের অভাব হলো, প্যারিসের কোথায় আপনার দুঃশাসন আছে, ব্রাসেলসের কোথায় ডেমোক্রেটিক স্পেসের অভাব হলো, আমেরিকাতে কোথায় ডেমোক্রেটিক স্পেসের অভাব হলো, ওখানে কেন এই ঘটনাগুলি ঘটছে? কাজেই এই যে জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা ঘটছে তাদের বিপক্ষে যে একটা শক্ত অবস্থান আপনার থাকবে রাজনৈতিক দলগুলির মধ্যে, সে অবস্থান আমরা দেখছি না। এখানে দেখাচ্ছে জঙ্গিবাদী ঘটনা ঘটাচ্ছে কিছু ব্রেন ওয়াশড আপনার বিকৃত মস্তিষ্কের কিছু মানুষগুলো, ধর্মকে ইসলামকে বিকৃত করে উপস্থাপন করে তাদেরকে সমর্থন দিয়ে দিচ্ছে ইনডিরেক্টলি আমাদের দেশেরই কিছু পলিটিক্যাল পার্টি। এবং সবচেয়ে বড় কথা দেখেন, এই যে জঙ্গিবাদের এই উত্থানের যে বিষয়টি, এটি কিন্তু এক অর্থে জঙ্গিবাদী একটি গোষ্ঠী তো আছেই বাংলাদেশে, যেটি আপনাকে আমি বললাম যে 16 কোটি মানুষের 1% মানুষ যদি মৌলবাদী হয়, এই মৌলবাদীর 1% যদি জঙ্গি হয়, তাহলে তার সংখ্যা 16,000, এবং এদেরকে ব্যবহার করছে কিছু মানুষ। এটাও কিন্তু একটা রিয়াকশন অফ সামথিং হুইচ ইজ হোয়াট শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যে শক্ত হাতে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। এই যুদ্ধাপরাধের কারা যুদ্ধাপরাধী এবং কাদের বিচার হচ্ছে এবং তাদের রায় যে আসছে এবং কার্যকর হচ্ছে, তারা তো একটি ফান্ডামেন্টালিস্ট পলিটিক্যাল পার্টি জামাতের টপ লিডার্স। এবং এখন যে মীর কাসেম আলী যে বিষয়টি আমরা জানি, বিশাল অর্থের অধিকারী, যিনি অনেক কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট ফার্মও নিয়োগ করতে পারেন। মনে করেন যে ইন্টারলিংক অ্যাবসলিউটলি। এখন দেখেন, আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, এই বাংলাদেশে এই যে ফরেনাররা যারা আছে তাদের সাথে কিন্তু কারো ব্যক্তিগত কোনো রেশারেশি নাই, সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য বা আপনার জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা নেই। এদেরকে কেন টার্গেট করা হচ্ছে? কারণ বাংলাদেশ যে একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা হচ্ছে, এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা উপায় হচ্ছে এই যে উন্নয়ন সহযোগী এবং যারা ধরেন ইম্পোর্টার্স, আমাদের গার্মেন্ট প্রোডাক্ট এবং প্রোডাক্টের এই যে এই যে বিদেশিরা যারা ফরেনার্স আছে তাদেরকে একটা মানে ভীতির সিচুয়েশন ক্রিয়েট করা, তারা যাতে আর না আসে এদেশে, এদেশে উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয়, এদেশে যাতে স্টেবিলিটি না থাকে। যদি এই দেশে স্টেবিলিটি না থাকে তখনই হয়তো কিছু শ্রেণী যারা আপনার পজিটিভ পলিটিক্স, ইতিবাচক পলিটিক্সের মধ্য দিয়ে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা ক্ষমতায় যাওয়ার উপযোগী না বা সেই জায়গায় নাই, তারা পানি ঘোলা করে দেশের অ্যাট দ্য কস্ট অফ দেশের আপনার উন্নয়ন এবং অগ্রগতির কষ্টে বিনিময় হলো তারা ক্ষমতায় যেতে চায়। তো এইখানে আমি কিন্তু মনে করি না যে বিএনপির মতন একটা পলিটিক্যাল পার্টি এটার জন্য দায়ী এককভাবে, বা জামাত এককভাবে, বা শুধুমাত্র আপনার আইএস এবং আইএস এর সিম্প্যাথাইজার গোষ্ঠী যে হোম গ্রাউন্ড মিলিটেন্ট ফোর্স তারা দায়ী। এখানে কিন্তু অনেকগুলি গোষ্ঠীর কম্বাইন এফোর্ট আছে, কারো মদত আছে, এবং পারপাসগুলি কিন্তু আলাদা। যার একেবারে ওই যে 16,000-এর কথা বললাম, একটা আনুমানিক নাম্বার, এই মিলিটেন্ট ফোর্স যারা ওখানে ফুট সোলজার গেছে, তারা কিন্তু ওখানে গেছে যে ওই লাইলাতুল কাদরের একটা রাত হতে পারে, ওই মৃত্যুর মধ্যে দিয়ে আমি বেহেশত আমার নিশ্চিত হয়ে গেল 20 জন ফরেনারকে খুন করে, তারা কিন্তু ওই কারণে গেছে, ইসলামের পক্ষ হয়ে গেছে তারা কিন্তু এই খুনের মধ্যে দিয়ে যে আরো 10টা মানুষের পারপাস সার্ভ করছে, বেগম খালেদা জিয়াকে এই ধরনের কথা বলার সুযোগ তৈরি করে দিচ্ছে, এই কারণে তারা যায়নি। কিন্তু বেগম জিয়ার সুবিধা হয়ে গেছে, কাজে তারও তো একটা পরোক্ষ সমর্থন থাকছে। জামাতে ইসলামের সুবিধা হয়ে যাচ্ছে, তারা হয়তো তাদের অ্যাটাক করার জন্য যে রসদ এবং অস্ত্রপাতি বা আপনার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট তারা হয়তো দিতে পারে, কারণ সামনে মীর কাসেম আলীর আপনার বিচারের রায় আছে এবং কার্যকর হওয়ার সুযোগ আছে আমরা জানি। কাজে এখানে একটা এটাকে ডিস্টেবিলাইজ যদি করা যায়, সেখান থেকে যদি একটা সুযোগ নেওয়া যায়, গভর্নমেন্টকে যদি ফল করে দেওয়া যায়, তো এখানে অনেকগুলি আপনার ফ্যাক্টর আছে। আপনার কাছে সরকার নিজের উপর আস্থা আছে এবং সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত আছে, যে সকল বাহিনীগুলো যাদের কর্মদায়িত্ব পালন করার জন্য, এই যে আমরা শুনছিলাম এখন সিলেট থেকে কমান্ডো ব্যাটালিয়ন এসছে, এয়ারফোর্সের লোক তারা এসছে, নেভির লোক এসছে, আর্মির লোক এসছে, এইটাকে আমরা বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং প্রধানমন্ত্রী কিন্তু দেখেন কুইকেস্ট পসিবল টাইমে তারা রেসপন্ড করেছে উইদিন 15 মিনিটস, অ্যাবসলিউটলি, এবং তারা দে স্যাক্রিফাইস देयर লাইফ টু অফ দ্য পুলিশ দে হ্যাভ গন টু। এবং প্রধানমন্ত্রী যে এই জিনিসটা যে বলিষ্ঠভাবে যে মূল্যায়ন করে উনি বলেছেন, দেখিয়েছেন যে এটা কোনো কিছু আমাদের ব্যাহত করবে না, আমরা বিশ্বাস করি যদি সন্ত্রাস কেউ করে সেটাকে দমন করতে হবে খুব কঠিনভাবে। আই এম ভেরি হ্যাপি দিস হ্যাজ হ্যাপেন্ড। না, আমি খুবই একমত জেনারেল শেখদের যে কথাটি বললেন। আমরা নিজেরাও আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে, সুচিন্তা ফাউন্ডেশন প্ল্যাটফর্ম থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম, এবং এটা আমরা ডাক দেওয়ার অর্থটা আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় আমাদের ঐক্য দরকার, এবং এখানে আমাদের ওই যে সিভিল সোসাইটির মধ্যে দ্য সো কল পোলারাইজেশন, এবং আমরা অনেক ক্ষেত্রে সায় স্পষ্টভাবে সত্য কথাটা বলতে, আচ্ছা বলতে গেলে কি না জানি হয়, আমি কি নিউট্রাল থাকবো কি থাকবো না, হয়তো আমাকে একটা দলগোষ্ঠীভুক্ত করে ফেলা হবে, এই বিষয়গুলির সময় চলে গেছে। এনাফ অফ দিস। কারণ এরা আমরা যত এই যে একটা ধূম্রজাল তৈরি করে রাখবো, এবং শিকদার ভাই খুবই চমৎকারভাবে বললেন, পলিটিক্যাল ডিফারেন্স অফ ওপিনিয়ন আমার আপনার থাকতে পারে, আপনি শিবিরকে ডিফেন্ড করছেন আর একজন শিবিরকে অপোজ করছে, তাকে টেররিস্ট বলছে, এটা হতে পারে, কিন্তু যেটা উচ্চ আদালতে একবার সর্বোচ্চ পর্যায়ে যে প্রমাণিত সত্য, জামাত এবং শিবিরের যে ইনভলভমেন্ট এই জঙ্গিবাদী কর্মকাণ্ডগুলোতে এবং হত্যাকাণ্ডে, সেখানে এসে তো আমাদের এগ্রি করতে হবে।
আজকে আমাদের সত্যি কথাটা বলতে হবে, জামাত এবং শিবির দে আর দ্য রুট কজ অফ জঙ্গি এই বাংলাদেশে, এবং বাকি অন্যান্য যে আউটফিট যেগুলো আছে এই আপনার জেএমবি বা আদার্স, এরা এই এরা মিলে ঝুলে একই প্রোডাক্ট, এবং এদেরকে মদত দিচ্ছে। আবার আমি বলছি স্পষ্টভাবে, একটি বড় পলিটিক্যাল পার্টি, আনফরচুনেটলি বেগম জিয়ার বিএনপি, আনফরচুনেটলি, এবং এটি কিন্তু একটি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তাদের কিন্তু একটা ইতিবাচক রাজনীতির ধারায় থাকার কথা ছিল, কিন্তু তারা সেটা করছে না। পাকিস্তানে এখানে ইনফিল্ট্রেশন আছে, তাদের সাথে যোগসাজশ করে বিএনপির ওই যে সিরাজ ভাই বললো যে কর্মচারীরা যারা দল চালাচ্ছে এবং বিএনপির নেতৃত্বকে যারা আপনার মিসগাইড করছে, হ্যাঁ, এরা কিন্তু মিলে ঝুলে একাকার। এখানে জাতীয় ঐক্যটা হতে হবে, এই সমস্ত আপনার যত উপাদান আছে, এই আপনার মেইন স্ট্রিম পলিটিক্সের যে উপাদান যারা জঙ্গিকে মদত দিচ্ছে, জামাতের মতন এবং শিবিরের মতন যে জঙ্গিবাদী যে দলগুলি, এবং এদের যে অন্যান্য যে আপনার ইয়েরা আছে অক্সিলারি ফোর্স, যারা আপনার মূল জঙ্গি ফুট সোলজার যারা জেএমবি এন্ড আদার্স, এন্টায়ার গোষ্ঠীকে আপনার রিজেক্ট করতে হবে, এবং এন্টায়ার গোষ্ঠীর এগেনস্টে আপনার ইউনিটিটা দাঁড় করাতে হবে। এবং সাই হলে চলবে না, দুজন এই যে টেলিভিশন গণমাধ্যমকে এখানে দায়িত্ব নিতে হবে, দুজন বেছে বেছে আমরা নন দুটো ফেসকে আনবো, ঝগড়া লাগাই দিব, একজন বলবে ডেমোক্রেটিক স্পেস নাই বলে এটা হচ্ছে, আরেকজন বলবে না শিবির আসলে সন্ত্রাসী। যেটি সত্যি কথা এটা বলতে হবে, শিবির সন্ত্রাসী সবাইকে এটা বলতে হবে, জামাত সন্ত্রাসী সবাইকে বলতে হবে, বেগম জিয়া মদত দিচ্ছে এটা বলতে হবে স্ট্রেট ফরওয়ার্ড। যে ভদ্রলোক আমার কথা সূত্র ধরে প্রশ্ন করলেন, উনি বলছেন 100টার কথা, সেখানে এই দেশে আমার হিসেবে 16,000 মিনিমাম থাকার কথা, খুবই স্বাভাবিক। 16 লক্ষ মৌলবাদী আছে দেশে, সেখান থেকে 16,000 হতেই পারে 1% তাদের মিলিটেন্ট, এবং ওনার সাথে আমি একমত। 100 জন এরকম যদি মিলিটেন্ট হয়, তাহলে যে কোনো দেশের জন্য মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য একটা খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। সেইখানে এই 16,000-এর কারা কাজে লাগাচ্ছে, কারা তাদেরকে অর্থ সংস্থান করছে, কারা তাদেরকে এই যে হোলি পর্যন্ত এই রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। সো হু আর দোজ পিপল, কারা এই পলিটিক্সটা করছে, আপনার জঙ্গিবাদী পলিটিক্সটা করছে। আজকে মানে ডেমোক্রেটিক স্পেসের রিয়াকশন হিসেবে এই ঘটনা ঘটেছে বলে এটাকে জাস্টিফাই করছেন বেগম জিয়া। আমি তো মনে করি বরং শেখ হাসিনার যে জিরো টলারেন্স পলিসি এগেনস্ট এনি কাইন্ড অফ টেরোরিজম, উনি কিন্তু অল কাইন্ড অফ টেরোরিজমের এগেনস্ট ওনার এই পলিসি, এইটা যে উনি একটা নিয়েছেন, এবং যুদ্ধাপরাধের বিচারটা যে উনি শুরু করেছেন, একটার পর একটা সাকসেসফুলি যে রায় আসছে এবং কার্যকর হচ্ছে রায়গুলি, তাতে কিন্তু আপনার এন্টায়ার জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীটা একটা ডিজায়ারের মধ্যে পড়ে গেছে, এবং তারই ব্যাকলাশ হিসেবে এই ঘটনাগুলি কিছু তো ঘটছে, এবং তারই ব্যাকলাশ হিসেবে আপনার এই যে স্পরাডিক এবং ইন্ডিভিজুয়াল অ্যাটাক যেগুলো হয়েছে এতদিন আমরা দেখেছি, এগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, এগুলো কিন্তু আইসোলেটেড না, বাট বিক্ষিপ্ত অবশ্যই। এবং আমি ছোট্ট একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে বর্তমান সরকারের যে বিশেষ একটা অবস্থান, সেটা হচ্ছে আমরা সন্ত্রাস দেশের মধ্যে শুধু নয়, দেশের বাইরেও যদি অন্য দেশে সন্ত্রাস কর্মকাণ্ড, we are for counter terrorism at all levels, exactly, and this is exactly what is missing. না তাহলে এখান থেকে লোক গিয়ে ইসরায়েলের সাথে কথাবার্তা বলবে, আলোচনা করবে, নিজেদের উপর আস্থা না রেখে ইসরায়েল মোসাদ কিছু করে দেবে, এই জিনিসটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এক্স্যাক্টলি, এইখানে আমি যেটা আপনি ইউর ভেরি রাইট, এইখানে আমাদের সুশীল সমাজের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শাইনেস কাজ করে। শুধু না, আমি নামটা বললাম না, একটা ওই যে গবেষণা প্রতিষ্ঠান, তারা জঙ্গি নিয়ে কাজ করে, তাদেরকে বললাম যে কারা আপনারা গবেষণা করেন, বলে সেটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব তো বটেই, কিন্তু আমাদের গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা করে আপনি সরকারের সবকিছু দায়িত্ব, কিন্তু তাহলে আমরা গবেষণা করছি কেন? গবেষণা হচ্ছে একটা বাজেট হয়, বাজেটটা খরচ আমি ওই যেখানে আবার ঘুরে ফিরে আবার যেটা বলছিলাম যে একটু শেষ করে দিই লাস্ট এসে, যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যুদ্ধাপরাধের বিচার দেশে হচ্ছে এবং জঙ্গিবাদী গোষ্ঠী দেশে অপারেট করছে। আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে ম্যাস লেভেলে কিন্তু জঙ্গিরা অ্যাটাক বাংলাদেশে করেছে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা দেখেছি, উদিচির ঘটনা থেকে শুরু করে রমনা বটমূলে। কিন্তু এই গভর্নমেন্ট গত 7-8 বছরের ক্ষমতাকালীন সময় আমার কাছে যেটা মনে হতো যে ম্যাস লেভেলে তারা কোনো অ্যাটাক করতে পারেনি, তারা ব্রাসেলসে, প্যারিসে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় করেছে, বাংলাদেশে পারেনি, এবং গভর্নমেন্টের জিরো টলারেন্স পলিসির কারণে পারেনি, যে কারণে তারা ওই তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য তারা বিক্ষিপ্তভাবে অ্যাটাকগুলি করেছে। যখন ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে করেন তখন কিন্তু খুবই ডিফিকাল্ট এটাকে আটকানো, বাট এটা তারা করেছে। এবং এটার বিপক্ষে দেখেন গভর্নমেন্ট কিন্তু সব ধরনের অ্যাকশন নিয়েছে, যতজন কালপ্রিট এর মধ্যে আপনার 90%কে গ্রেফতার করেছে, ইনভেস্টিগেশন হয়েছে। রাজীব হায়দারের ক্ষেত্রে 2013-তে যে ঘটনা হয়েছে, কুইকেস্ট পসিবল টাইমে 2016-তে সে রায়ও এসছে,
হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু হয়েছে, কিন্তু আমার একটা ধারণা ছিল আমরা মোটামুটি সাকসেসফুল যে ম্যাস লেভেলে অ্যাটাককে আমরা কন্টেন করতে পারি, কিন্তু গতকালের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো এটাও কিন্তু তারা পারে। কাজে এখনো সময় আছে আমাদের ইউনাইটেড হওয়ার, এখনো সময় আছে সত্য বলা, মানে এই যে দ্য সো কল শাইনেসের বাইরে বের হয়ে এসে জেনুইনলি যারা ওই জঙ্গিবাদী পলিটিক্সে মদতদাতা তাদেরকে কিন্তু প্রত্যাখ্যান করা, নাহলে কিন্তু আমাদের সামনে আরো অনেক মানে এখানে আরেকটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে পিতা মাতাদের তাদের কিন্তু একটা বিশেষ একটা অবদান থাকতে হবে। সবাই যারা গেছে ঘটনা ঘটেছে 27-28 বছরের বয়সে তাদের সবাই। শিকদার যেগুলি বললেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কথা। আপনার শস্যের মধ্যে যে ভূত দীর্ঘদিন ধরে ঢুকেছে, এটা তো আপনার 3, 4, 5, 7 বছরের মধ্যে আপনি একবার উপরে ফেলতে পারবেন না, কিন্তু এই ভূত নিয়েও যে গত 7-8 বছরের যে অ্যাচিভমেন্ট, যুদ্ধাপরাধের বিচারগুলি সম্পন্ন করে এবং আপনার এক ধরনের কন্টেন্ট করে রাখা। আপনি বললেন যে সরিষার ভিতরে ভূত, এটা সবসময় বলে থাকেন বিভিন্ন মানুষ, এবং আবার এও শুনি যে শস্যের ভিতরে ভূতের যারা দিয়ে থাকেন তারা ক্ষমতাসীন দলেরও কেউ কেউ থাকেন, তাহলে এগুলোকে কেন উপড়ানো যায় না? কেন উপড়ানো যে একেবারে যায় না বা যাচ্ছে না সেটা তো না, তাহলে তো আপনি এই 7-8 বছরের এই সাফল্য যতটুকু আছে এটুকুও থাকতো না। কিন্তু বাস্তবসম্মতভাবে দেখতে গেলে অ্যাবসলিউটলি তো করে ফেলা যাচ্ছে না, যেহেতু দীর্ঘ 21 বছর ধরে যে আপনার 75 পরবর্তী সময় থেকে 96 পর্যন্ত যে আপনার শস্যের মধ্যে ভূত ঢুকানো হয়েছে, 7-8 বছরে আপনি কিভাবে সব ক্লিন করে ফেলবেন? আপনার হয়তো 21 বছরই লাগবে একটি প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। তারপরে যারা ভূত তারাও কিন্তু এই দেশের নাগরিক, তারা একটা সাংবিধানিক অধিকার ভোগ করে, তারা সাংবিধানিক অধিকার ভোগ করে। বলা হয় যে তারা নানা রকম উপঢৌকন কিংবা ব্রাইব বিভিন্ন জায়গায় সুন্দর পোস্টিং নিয়ে থাকে, সেটাও তো ভূতেরই অংশ, সেটা তো শস্যের মধ্যে ভূতেরই অংশ। সবকিছু মিলে মিলেই ভূত। অ্যাবসলিউটলি। এখানে তো ধরেন মাননীয় প্রধানমন্ত্রী এককভাবে আমি বলবো, এবং তার বিশ্বস্ততার সাথে কিছু যারা আছেন বিটস ইন দ্য সিভিল সোসাইটি, ইন দ্য প্রশাসনে হোক এবং দলের মধ্যে, তারা ছাড়া অনেক ক্ষেত্রেই তো আপনার এই ভূতের খবর আমরা পাচ্ছি, যেখানে যেটা এই সমস্যাগুলোকে আপনার আরো করে দিচ্ছে। কিন্তু আমি আবার এখানে যেটা মনে করি যে আমাদের আসলে এখন উই হ্যাভ টু কাম আউট ভেরি ক্লিন অ্যান্ড বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওই শাই আর হওয়া চলবে না, স্ট্রেট ফরওয়ার্ড। পলিটিক্যাল জায়গাতে যারা এই মদত দিচ্ছে এবং যারা এই জঙ্গিদের আসলে সাপোর্ট দিচ্ছে পলিটিক্সের আপনার একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, ইতিবাচক রাজনীতি থেকে নেগেটিভ পলিটিক্সের মধ্যে, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা। শিকদার ভাই যেটা বলুন, আই ফুলি এগ্রি উইথ হিম, এই আইডেন্টিফিকেশনটা খুবই জরুরি, এবং এখানে এটা বিপক্ষে একটা ঐক্য খুবই জরুরি। না হলে কিন্তু লাস্ট একটা কথা বলি, আমাদের দেশে অনেক মানুষ আছে আবার তারা পলিটিক্স পছন্দ করে না, ভেরি অ্যাপলিটিক্যাল, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্স। বাট আমি যেটা বলি, পলিটিক্স ইজ সামথিং, এটা তো রাজনীতি, মানে সকল নীতির রাজা। মানে পলিটিক্স আপনি পছন্দ না করতে পারেন, কিন্তু পলিটিক্স কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যদি আপনাকে সবাইকে রাস্তায় নেমে আপনার স্লোগান দিয়ে পলিটিক্স করতে হবে না, কিন্তু আপনি রাজনীতি সচেতন যদি না হন, সত্যটা যদি আপনি উপলব্ধি না করতে পারেন এবং সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন যে যে জায়গায় থাকেন, তাহলে রাজনীতির অপরাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে যে ঘটনা ঘটবে, আপনার সন্তানটা ওখানে মৃত্যুর মুখে পড়বে। আপনি হয়তো রাজনীতি পছন্দ করেন না, কিন্তু রাজনীতির কিন্তু আপনি বলি শিকার হয়ে যাবেন। হ্যাঁ, কাজে আপনার এখানে দায়িত্ব আছে সমাজে রাষ্ট্রে থাকলে সঠিক রাজনীতির পক্ষে ভয়েসটা রেজ করা, অ্যাটলিস্ট মৌন সমর্থন বা সজোরের সমর্থনটা দেয়া, এবং তার মধ্যে দিয়ে এবং যারা এই মৌলবাদী এবং জঙ্গিবাদী রাজনীতি মদত দাতা তাদেরকে প্রত্যাখ্যান করার সেই সাহসিকতা দেখানো। এটা যদি আমরা করতে না পারি, আমরা কিন্তু শুধুমাত্র কমান্ডো দিয়ে, ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আমরা এই জঙ্গিবাদ ঠেকাতে পারবো না। দর্শক, আমরা বলতে চাই, নো স্কোপ টু সে নো, মিলিটেন্টস আর ডিস্ট্রয়িং আওয়ার ডিসেন্ট, সেকুলারিজম অ্যান্ড হোপ, ইউনাইটেড উই স্ট্যান্ড। দর্শক, দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন ourdemocracy@rtbbd.tv-তে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।